ওয়েলকাম টু দ্য ডিবেট। সাধারণত আমরা যখন বিজ্ঞানের কোনো জটিল তত্ত্বের চাক্ষুষ প্রমাণ খুঁজি, তখন আমাদের অবচেতন মন খুব নিখুঁত আর সুনির্দিষ্ট কিছু একটা আশা করে। আমরা চাই সবকিছুর একটা নির্দিষ্ট সমীকরণ থাকুক। একদম। বিষয়টা অনেকটা চিকিৎসা বিজ্ঞানের এক্স-রে রিপোর্টের মতো। ধরুন, আপনার হাত ভেঙে গেছে, এক্স-রে প্লেটে একটা স্পষ্ট ফাটল দেখা গেল, আর ডাক্তার আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই তো আপনার হাড়ের ফাটলটা ঠিক এখানেই। হ্যাঁ, বিষয়টা বাইনারি বা সাদা কালো হলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আমরা বেশ স্বস্তি পাই এটা ভেবে যে প্রকৃতির সবকিছুই বোধহয় ল্যাবরেটরিতে ফেলে মেপে ফেলা সম্ভব। ঠিক বলেছেন, হয় ভাঙা নয়তো আস্ত, খুব পরিচ্ছন্ন একটা হিসাব। কিন্তু যখন আমরা বিবর্তনবিদ্যা আর জীবন রহস্যের এই বিশাল ক্যানভাসে পা রাখি, তখন যেন সেই এক্স-রে মেশিনটা আর কাজ করে না। আমরা এমন এক জগতে প্রবেশ করি যা আসলে বেশ ঘোলাটে। আর সেই ঘোলাটে জগৎ নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা আজ কথা বলছি চার্লস ডারউইনের যুগান্তকারী গ্রন্থ দি অরিজিন অফ স্পিসিস নিয়ে। হ্যাঁ, আর নির্দিষ্ট করে বললে বইটির একেবারে প্রথম অধ্যায়, ভ্যারিয়েশন আন্ডার ডোমেস্টিকেশন বা গৃহপালিত অবস্থায় জীবের পরিবর্তন নিয়ে। আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটি কিন্তু খুবই মৌলিক। গৃহপালিত প্রাণী ও উদ্ভিদের মধ্যে আমরা চোখের সামনে যে বিশাল পরিবর্তন দেখি, তা কি প্রকৃতিতে নতুন প্রজাতি সৃষ্টির, অর্থাৎ অরিজিন অফ স্পিসিসের একটি নির্ভরযোগ্য মডেল, নাকি মানুষের তৈরি এই কৃত্রিম পরিবেশ জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য আর প্রজননতন্ত্রকে এতটাই বিকৃত করে দেয় যে একে প্রাকৃতিক বিবর্তনের মাপকাঠি হিসেবে ধরাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়? আমি ব্যক্তিগতভাবে এই আলোচনায় ডারউইনের সাথেই একমত পোষণ করছি। আমি মনে করি গৃহপালিত জীবের এই পরিবর্তনই প্রাকৃতিক বিবর্তন ও নির্বাচন বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য এবং চাক্ষুষ সূত্র, ডারউইনের ভাষায় সেফেস্ট ক্লু। আচ্ছা, আর আমি ঠিক এই জায়গাতেই একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই। ডারউইনের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, বন্দিদশা এবং মানুষের নিয়ন্ত্রণ জীবের প্রজনন ও প্রাকৃতিক আচরণকে এমন এক অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যায় যা প্রকৃতির নিজস্ব এবং অকৃত্রিম নিয়মের কোনো সঠিক প্রতিচ্ছবি হতেই পারে না। আপনি বলতে চাইছেন এটা একটা বিকৃত আয়নার মতো? একদম তাই। গৃহপালিত পরিবেশ বিবর্তনের কোনো নিখুঁত মডেল নয়, বরং এটি একটি ফানহাউস মিরর বা বিকৃত আয়না, যা প্রকৃতির আসল রূপকে ভুলভাবে উপস্থাপন করে। আচ্ছা, চলুন তাহলে ডারউইনের মূল গ্রন্থের সূত্র ধরেই আলোচনাটা একটু গভীরে নিয়ে যাই। ডারউইন খুব স্পষ্টভাবেই দেখিয়েছেন যে বিবর্তনের দীর্ঘমেয়াদী রহস্য উন্মোচনের জন্য আমাদের চারপাশে থাকা কৃষিখামার বা এই গৃহপালিত পরিবেশই হল সবচেয়ে বড় এবং কার্যকর ল্যাবরেটরি। উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের এই দীর্ঘমেয়াদী নির্বাচন বা সিলেকশন এটা প্রমাণ করে যে ছোট ছোট পরিবর্তন বংশ পরম্পরায় পুঞ্জীভূত হয়ে একসময় কতটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে। এটি মূলত থমাস ম্যালথাসের অস্তিত্বের সংগ্রাম তত্ত্বেরই একটি মানব নিয়ন্ত্রিত রূপ। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, ডারউইনের বহু আগেই এই গৃহপালিত জীবের পর্যবেক্ষণের মাধ্যমেই কিন্তু বিজ্ঞানীরা প্রাকৃতিক নির্বাচনের একটা রূপরেখা পেয়েছিলেন। আপনি ডব্লিউসি ওয়েলস এবং প্যাট্রিক ম্যাথিউয়ের কথা বলছেন, তাই তো? ঠিক তাই। ধরুন 1813 সালের কথা। ডক্টর ডব্লিউসি ওয়েলস তখন আফ্রিকানদের রোগ প্রতিরোধ ক্ষমতার ভিন্নতা নিয়ে কাজ করছিলেন। তিনি গৃহপালিত প্রাণীদের ব্রিডার বা প্রজননবিদদের কাজের সাথে মানুষের এই রোগ প্রতিরোধের ক্ষমতার একটা দারুণ মিল খুঁজে পান। আচ্ছা। তিনি খেয়াল করেন, ব্রিডাররা যেমন নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রাণীকে আলাদা করে তাদের বংশবৃদ্ধি ঘটায়, প্রকৃতিও যেন ঠিক সেইভাবেই রোগ প্রতিরোধে সক্ষম মানুষদেরকে টিকিয়ে রাখে। বুঝতে পারছি। করা উদ্ভিদের চাক্ষুষ প্রমাণ, এটাই তো প্রাকৃতিক নির্বাচনকে বোঝার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ঠিক। আমার প্রশ্ন হল, যদি আমরা কৃষি বা পশুপালনের এই চোখের সামনের প্রমাণগুলোকে বাতিলই করে দিই, তবে কোটি কোটি বছর ধরে চলাই ধীর গতির প্রাকৃতিক নির্বাচনকে কল্পনা করার বা বোঝার আর কোনো বাস্তবসম্মত উপায় কি আমাদের কাছে আদৌ আছে? আপনার ঐতিহাসিক প্রেক্ষাপটটি চমৎকার, এবং ওয়েলস বা ম্যাথিউ কিভাবে ব্রিডারদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আপনি যেটাকে বিবর্তন বোঝার সেফেস্ট ক্লু বা সবচেয়ে নিরাপদ সূত্র বলছেন, আমি সেই ভিত্তি মূলটাকে একটু প্রশ্নবিদ্ধ করতে চাই। আচ্ছা, বলুন। ডারউইনের বই থেকে সরাসরি উদাহরণ টানলে দেখা যায়, গৃহপালিত অবস্থা জীবের জন্য চরম অস্বাভাবিক এবং পীড়াদায়ক একটি পরিবেশ।
আপনি কি খেয়াল করেছেন খাদ্যের আধিক্য এবং বন্দিদশা জীবের প্রজননতন্ত্রকে কিভাবে এলোমেলো করে দেয়? হ্যাঁ, মানে প্রজনন তন্ত্রের ওপর প্রভাব পড়ে এটা তো ডারউইন নিজেও স্বীকার করেছেন। কিন্তু সেটা কি পুরো মডেল বাতিল করার জন্য যথেষ্ট? আমার মতে অবশ্যই যথেষ্ট, কারণ বিবর্তনের মূল চালিকা শক্তিই তো হল সফল প্রজনন আর বংশবৃদ্ধি, তাই না? ডারউইন নিজেই তার বইয়ে খুব দারুণ কিছু উদাহরণ দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে মাংসাশী পাখিরা, যেমন ঈগল বা বাজ পাখি, বন্দিদশায় প্রায় কখনোই উর্বর ডিম পারে না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কেন পারে না? কারণ তাদের শারীরবৃত্তীয় গঠন শিকার করা এবং মুক্ত আকাশে ওড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। খাঁচার ভেতরে বসে মাংস খেলেও তাদের প্রজননতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। আবার ধরুন, ভালুক বা প্ল্যান্টিগ্রেড জাতীয় প্রাণীরা চিড়িয়াখানায় সহজে বংশবৃদ্ধি করতে চায় না। অনেক বিদেশি উদ্ভিদের পরাগরেণু বন্দিদশায় সম্পূর্ণ অকেজো হয়ে যায়। হ্যাঁ, পোলেন অকেজো হওয়ার ব্যাপারটা ডারউইন উল্লেখ করেছেন। তো একটু গ্রেবে দেখুন যে কৃত্রিম পরিবেশ জীবের সবচেয়ে মৌলিক প্রবৃত্তি অর্থাৎ বংশবৃদ্ধিকে এভাবে সরাসরি বাধাগ্রস্ত বা বিকৃত করে। সেই চরম অস্বাভাবিক অবস্থাকে আমরা কিভাবে প্রাকৃতিক বিবর্তনের সমতুল্য বা নিখুঁত মডেল বলতে পারি? এটি তো প্রকৃতির স্বাভাবিক ছন্দের চরম একটি ব্যাঘাত। আপনার এই যুক্তিটা বেশ শক্তিশালী। প্রজননতন্ত্রের এই সংস্পর্শকতা আসলে একটা ভাবনার বিষয়। তবে আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি। আপনি বলছেন পরিবেশ প্রজননতন্ত্রকে বিকল করে দেয়, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে পরিবর্তনশীল পরিবেশ জীবের ওপর মূলত দুভাবে কাজ করে। দুভাবে? হ্যাঁ, একটি হল সরাসরি পুরো কাঠামোর ওপর, অন্যটি পরোক্ষভাবে প্রজননতন্ত্রের ওপর। ডারউইন দেখাচ্ছেন যে প্রজননতন্ত্রের এই সংবেদনশীলতা আসলে বিবর্তনের জন্য একটা আশীর্বাদও বটে। আশীর্বাদ? কিভাবে? কারণ এই সংবেদনশীলতার কারণে জীবের মধ্যে ভ্যারিয়েশন বা বৈচিত্র্য তৈরি হয়। ধরুন, আমাদের সবচেয়ে পুরনো চাষ করা উদ্ভিদ গমের কথা। হাজার বছর ধরে চাষ হওয়ার পরও এটি আজও নতুন নতুন ভ্যারাইটি তৈরি করছে। পরিবেশের এই পরিবর্তন বা বন্দিদশা জীবের ভ্যারিয়েশন সৃষ্টির জন্য একটা আবশ্যিক শর্ত হিসেবে কাজ করে। এখানেই আমার মূল আপত্তি। এই যে পরিবর্তনের কথা আপনি বলছেন, তার অন্তর্নিহিত প্রকৃতিটা আসলে কেমন? আমরা যদি চার্লস ডারউইনের পূর্বসূরি ল্যামার্ক বা জিওফ্রয় সেন্ট হিলিয়ারের গবেষণার দিকে তাকাই, আমরা দেখি যে তারা পরিবেশ বা পারিপার্শ্বিকতার প্রত্যক্ষ প্রভাবের ওপর অনেক জোর দিয়েছিলেন। ল্যামার্কের তত্ত্ব। হ্যাঁ, ল্যামার্ক ভাবতেন পরিবেশ যেন কাদামাটির মতো, জীবকে সরাসরি নিজের ছাঁচে গড়ে নেয়। ডারউইন ল্যামার্কের অনেক ধারণায় বাতিল করেছেন ঠিকই, কিন্তু তিনিও স্বীকার করেছেন যে পরিবেশ এবং খাদ্যের আধিক্যের কারণে গৃহপালিত উদ্ভিদে স্পোর্টিং প্ল্যান্টসের মতো অস্বাভাবিক পরিবর্তন আসে। হ্যাঁ, স্পোর্টিং প্ল্যান্টসের ব্যাপারটা সত্যিই অদ্ভুত। ঠিক বলেছেন, অদ্ভুত এবং সম্পূর্ণ অনির্দিষ্ট। ধরুন, একটা স্বাভাবিক পিচ গাছ থেকে হঠাৎ করেই একটা ডালে নেকটারিং ফল ধরে গেল, অথবা একটা সাধারণ গোলাপ গাছ থেকে হঠাৎ করে মস রোজ জন্ম নিল। ডারউইন এগুলোকে ইনডেফিনিট ভ্যারিয়েবিলিটি বা অনির্দিষ্ট পরিবর্তন বলেছেন। রাইট। এগুলো মূলত মানুষের দেওয়া অতিরিক্ত সার, পানি আর কৃত্রিম যত্নের ফল। প্রকৃতির যে সুশৃঙ্খল বিবর্তনের ধারা, তার সাথে এই হঠাৎ ঘটে যাওয়া কৃত্রিম মিউটেশনের কোনো মিল নেই। প্রকৃতিতে একটা নতুন প্রজাতি তৈরি হতে লাখো বছর লাগে, আর বাগানের অতিরিক্ত আদরে একটা পিচ গাছ রাতারাতি নেকটারিন হয়ে যায়। এগুলো স্রেফ ল্যাবরেটরি বা বাগানের বিকৃতি। একে কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের মডেল হিসেবে দাঁড় করানোটা কি একটু বেশি সরলীকরণ হয়ে যায় না? আমি বুঝতে পারছি আপনি স্পোর্টিং প্ল্যান্টসের হঠাৎ পরিবর্তনকে কেন বিকৃতি বলছেন। তবে ডারউইন এই জায়গাটিতে একটু অসাধারণ উপমা ব্যবহার করেছেন, যা হয়তো আমাদের এই দ্বন্দ্বের একটা চমৎকার সমাধান দিতে পারে। তিনি বলেছেন পরিবেশ কেবল একটা স্ফুলিঙ্গের বা স্পার্কের মতো কাজ করে, কিন্তু আগুনের শিখার ধরন কেমন হবে তা পুরোপুরি নির্ভর করে দাহ্য বস্তুর ওপর। স্ফুলিঙ্গ এবং দাহ্য বস্তুর উপমা? হ্যাঁ, ধরুন আপনি একটা স্ফুলিঙ্গ শুকনো কাঠের ওপর ফেললেন, কাঠটা একভাবে জ্বলবে। সেই একই স্ফুলিঙ্গ যদি বারুদে পড়ে তবে তা বিস্ফোরিত হবে, আর যদি ভেজা ঘাসে পড়ে তবে তা নিভে যাবে। চমৎকার উপমা। এখানে মানুষের দেওয়া অতিরিক্ত খাবার, সার বা তাপমাত্রা পরিবর্তন হলো ওই স্ফুলিঙ্গ।
পরিবেশ হয়তো পরিবর্তনের একটা ধাক্কা দেয়, কিন্তু পরিবর্তনটা ঠিক কেমন হবে তা কিন্তু পরিবেশ নির্ধারণ করে না। তা নির্ধারিত হয় জীবের অভ্যন্তরীণ গঠনের বা জিনগত ব্লুপ্রিন্টের মাধ্যমে। আচ্ছা। নেকটারিন বা মশরোজ হওয়ার যে প্রবণতা, তা তো ওই উদ্ভিদের নিজস্ব প্রকৃতিতেই সুপ্ত অবস্থায় ছিল। পরিবেশ শুধু সেটাকে বাইরে আসার সুযোগ করে দিয়েছে। প্রকৃতিতেও তো ঠিক একইভাবে জলবায়ু, বাসস্থান বা খাদ্যের পরিবর্তন এই স্ফুলিঙ্গের কাজটাই করে। তাহলে আমরা কেন বলবো যে গৃহপালিত পরিবেশ প্রাকৃতিক নিয়মের বাইরে কাজ করছে? স্ফুলিঙ্গের এই উপমাটা কাব্যিক এবং বুদ্ধিবৃত্তিভাবে খুবই আকর্ষণীয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি বাস্তবের দিকে তাকাই, আপনি কি ভেবে দেখেছেন যে গৃহপালিত অবস্থায় এই স্ফুলিঙ্গ কতটা নিয়ন্ত্রিত আর কৃত্রিম? কৃত্রিম তো বটেই, কারণ মানুষ নিয়ন্ত্রণ করছে। ঠিক, কিন্তু প্রকৃতিতে একটা পরিবেশগত পরিবর্তন, যেমন ধরুন একটা আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাত, দীর্ঘস্থায়ী খরা বা একটা নতুন বরফযুগ, যে মাত্রায় এবং যে নিয়মে জীবের ওপর চাপ প্রয়োগ করে, কৃষকের সার দেওয়া বা গ্রিনহাউসের তাপমাত্রা নিয়ন্ত্রণ কি তার সমতুল্য? কখনোই না। মানুষের সৃষ্ট এই স্ফুলিঙ্গগুলো জীবকে এমন সব বৈশিষ্ট্যের দিকে পরিবর্তিত করে যা প্রকৃতির আদিম নকশার সাথে সরাসরি সাংঘর্ষিক। চলুন ডারউইনের বই থেকেই অঙ্গের ব্যবহার এবং অব্যবহার বা ইউজ অ্যান্ড ডিসইউজের বিষয়টা নিয়ে একটু কাটাছেড়া করি। অবশ্যই। ডারউইন তো দেখিয়েছেন যে পরিবেশের পরিবর্তনের কারণে প্রাণীরা তাদের শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ বেশি ব্যবহার করে, আবার কোনোটা কম। আর এই পরিবর্তনগুলো বংশ পরম্পরায় বাহিত হয়। হ্যাঁ, কিন্তু গৃহপালিত অবস্থায় এই ব্যবহার এবং অব্যবহারের ব্যাপারটা পুরোপুরি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি গৃহপালিত হাঁসের কথা ভাবুন। ডারউইন নিজে মেপে দেখিয়েছেন যে বন্য হাঁসের তুলনায় গৃহপালিত হাঁসের ডানার হাড় অনেক হালকা হয়ে গেছে। আর পায়ের হাড় তুলনামূলকভাবে ভারী হয়েছে। একদম। কেন এমন হলো? কারণ মানুষ তাদের একটা ঘেরা জায়গায় রাখে, উঠতে দেয় না, কেবল হাঁটায় আর প্রতিদিন সময়মতো খাবার দেয়। আবার ধরুন, নিয়মিত দুধ দোহনের ফলে গাভী ও ছাগলের বাট বা ওলান অস্বাভাবিক বড় হওয়া বা কোনো শিকারীর বিপদের আশঙ্কা না থাকায় গৃহপালিত প্রাণীদের কান ঝুলে পড়া। আচ্ছা। এগুলো প্রকৃতির কোনো স্বাধীন নির্বাচন নয়। এটা হলো আর্টিফিশিয়াল ডিসইউজ বা কৃত্রিম অব্যবহার। বন্য পরিবেশে একটা কানঝোলা প্রাণী কি শিকারীর হাত থেকে বাঁচতে পারবে? প্রকৃতি তো তাকে তার এই ত্রুটির জন্য প্রথমেই বাতিল করে দেবে। তাহলে এই কানঝোলা কুকুর বা ভারী পায়ের হাঁস কিভাবে বিবর্তনের মডেল হতে পারে? আপনার এই পর্যবেক্ষণটা খুবই তীক্ষ্ণ। আমি পুরোপুরি একমত যে বন্য পরিবেশে কানঝোলা প্রাণী হয়তো একদিনও টিকবে না, কারণ সেখানে ন্যাচারাল সিলেকশন একেবারে ভিন্ন বৈশিষ্ট্যের দাবি রাখে। কিন্তু আমি মনে করি আপনি গৃহপালনের সবচেয়ে গভীর রহস্যময় দিকটা, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত পরিবর্তন বা কো-রিলেটেড ভ্যারিয়েশনের অসাধারণ মেকানিজমটা একটু এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাচ্ছে কিভাবে? আপনি শুধু সেই পরিবর্তনগুলো দেখছেন যা মানুষ সরাসরি নিয়ন্ত্রণ করে, যেমন উড়াতে না দেওয়া বা দুধ দহন করা। কিন্তু মানুষ যখন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য নির্বাচন করে, তখন জীবের শরীরের ভেতরে এমন অনেক জাদুকরী আর জটিল পরিবর্তন ঘটে যা মানুষের কোনো নিয়ন্ত্রণেই থাকে না। আপনি কি সেই সব অন্তর্নিহিত শারীরবৃত্তীয় সম্পর্কের কথা বলছেন যা ইজিডোর জিওফ্রা সেন্ট হেলেয়া তার বইয়েও উল্লেখ করেছেন? ঠিক তাই, এবং ডারউইন তার বইয়ে এর সপক্ষে চমৎকার সব উদাহরণ দিয়েছেন। ভার্জিনিয়ার কালো শূকরের বিখ্যাত উদাহরণটার কথা একবার ভেবে দেখুন। হ্যাঁ, সেই বিষাক্ত উদ্ভিদের ব্যাপারটা। ডক্টর ওয়াইম্যান সেখানে লক্ষ্য করেছিলেন যে ভার্জিনিয়ার কৃষকদের খামারে থাকা সব শূকর কুচকুচে কালো রঙের। এর পেছনের কারণটা কিন্তু কৃষকদের কালো রঙের প্রতি কোনো নান্দনিক ভালোবাসা ছিল না। কারণটা ছিল ল্যাকিয়ানান্থিস বা পেন্ট রুট নামের একটি নির্দিষ্ট উদ্ভিদ। যখন শূকরগুলো চারণভূমিতে গিয়ে ওই উদ্ভিদের মূল খায়, তখন দেখা যায় সাদা বা অন্য সব রঙের শূকরের খুর খসে পড়ে এবং তারা বিষক্রিয়ায় মারা যায়। কিন্তু শুধুমাত্র কালো শূকরগুলোর কিছুই হয় না, তারা দিব্যি বেঁচে থাকে। একটু গভীরভাবে চিন্তা করুন বিষয়টা নিয়ে। আচ্ছা। মানুষ কিন্তু শূকরকে শখ করে কালো হওয়ার জন্য নির্বাচন করেনি। মানুষ শুধু এমন শূকর চেয়েছে যা ওই নির্দিষ্ট পরিবেশে ল্যাকন্যান্থেস খেয়েও বাঁচতে পারে। ত্বকের কালো রঙের সাথে খাদ্যের বিষাক্ততার এই যে প্রতিরোধ ক্ষমতার অদ্ভুত সম্পর্ক, এটাই হলো কো-রিলেটেড ভ্যারিয়েশন। এই উদাহরণটা সত্যি বিবর্তনবিদ্যার একটা রোমাঞ্চকর জায়গা।
আমি স্বীকার করছি যে রঙের সাথে ইমিউনিটির এই সম্পর্কটা আমাদের জেনেটিক্সের একটা চমৎকার দিক উন্মোচন করে। শুধু শূকর নয়, ডারউইন আরও অনেক চমকপ্রদ উদাহরণ দিয়েছেন। যেমন নীল চোখের সাদা বিড়াল সাধারণত জন্ম থেকেই বধির হয়, কিংবা যেসব কবুতরের পায়ে পালক থাকে তাদের পায়ের আঙ্গুলের মাঝে চামড়া জোড়া লাগানো থাকে। আবার ছোট ঠোঁটের কবুতরের পাও ছোট হয়। একদম। এই যে একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য অদৃশ্য সুতোয় বাঁধা, এগুলো কিন্তু মানুষের ইচ্ছায় তৈরি হয়নি। মানুষ হয়তো শুধু ওপরের আবরণটা বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধরে টান দেয়, যেমন ছোট ঠোঁট দরকার, কিন্তু এর ফলে ভেতরের পুরো শারীরবৃত্তীয় ব্যবস্থা প্রাকৃতিক নিয়মের অধীনেই নিজেকে সামঞ্জস্য করে নেয় এবং পাও ছোট হয়ে যায়। এটি প্রমাণ করে যে নির্বাচনের শক্তি কতটা প্রগাঢ়। মানুষের এই সিলেকশনের প্রক্রিয়াটা আসলে প্রকৃতির সেই বিশাল জটিল মেকানিজমেরই একটা ছোট স্কেলের ডেমনস্ট্রেশন। আমি আপনার এই বিশ্লেষণের গভীরতা বুঝতে পারছি। কোরিলেটেড ভেরিয়েশন প্রমাণ করে যে জীবের ভেতরকার সিস্টেমগুলো একে অপরের সাথে যুক্ত। কিন্তু আমার যুক্তিটা এখানে। আপনি যে উদাহরণগুলো দিলেন, নীল চোখে সাদা বিড়ালের বধিরতা বা পালকযুক্ত পায়ের কবুতরের আঙুলের মাঝে চামড়া থাকা, একটু খেয়াল করে দেখুন তো এগুলো আসলে কি? এগুলো তো এক প্রকার জেনেটিক ত্রুটি বা বিকৃতি। ডারউইনের ভাষায় এগুলো অনেক ক্ষেত্রে মনস্ট্রসিটিস বা অস্বাভাবিকতার পর্যায়ে পড়ে। প্রকৃতিতে একটা বধির বিড়াল কতক্ষণ টিকবে? সে তো ইঁদুর শিকার করতে পারবে না, উল্টে নিজেই হয়তো শিয়ালের শিকার হবে। পয়েন্ট। আপনি বলছেন এখানে প্রকৃতির নিয়ম কাজ করছে, আর আমি বলছি মানুষের দেওয়া নিরাপত্তার চাদর না থাকলে এই বিকৃত প্রাণীগুলো একদিনও টিকত না। গৃহপালন মূলত জীবের জিনপুঞ্জে এমন সব দুর্বলতা এবং ত্রুটি জমতে দেয় যা প্রকৃত ন্যাচারাল সিলেকশন কখনো অনুমোদন করত না। আপনার যুক্তিটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি বলতে চাইছেন মানুষের দেওয়া সুরক্ষা জীবের আসল ফিটনেস বা যোগ্যতাকে ঢেকে রাখে, এবং এটা সত্য যে মানুষের আশ্রয়ে এমন অনেক প্রাণী বেঁচে থাকে যারা জঙ্গলে টিকতে পারবে না। আর ঠিক এই জায়গাতেই চলে আসে আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হয়তো সবচেয়ে বিতর্কিত পয়েন্ট, রিভার্সন টু অ্যাবরিজিনাল স্টক বা আদিম পূর্বপুরুষের বৈশিষ্ট্যে ফিরে যাওয়া। হ্যাঁ, রিভার্সন বা আদিরূপে ফেরা। ডারউইনের যুগে এই ধারণাটা খুব প্রচলিত ছিল এবং অনেক প্রকৃতিবিদই গভীরভাবে বিশ্বাস করতেন যে গৃহপালিত প্রাণী বা উদ্ভিদকে বন্য পরিবেশে ছেড়ে দিলে তারা ধীরে ধীরে তাদের আদিম বা বন্য পূর্বপুরুষের রূপে ফিরে যায়। রাইট। এর সপক্ষে বেশ কিছু জোরালো যুক্তিও আছে। ধরুন, আপনি যদি খুব যত্ন করে উন্নত জাতের বড় পাতার একটি বাঁধাকপি অত্যন্ত অনুর্বর এবং রুক্ষ মাটিতে চাষ করেন, তবে কয়েক প্রজন্মের মধ্যেই তা ধীরে ধীরে তার বন্য রূপে ফিরে যাবে। পাতা ছোট হয়ে যাবে, গাছটা দেখতে একটা বন্য আগাছার মতো হয়ে যাবে। এই ঘটনাটি খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে কৃত্রিম পরিবর্তনগুলো মোটেও স্থায়ী নয়। মানুষ যতক্ষণ সযত্নে লালন পালন করছে, সার দিচ্ছে, ততক্ষণই এই পরিবর্তনগুলো টিকে থাকছে। মানুষের চাপ বা সুরক্ষা সরে গেলেই প্রকৃতি তার আদিম ব্লুপ্রিন্ট ফিরিয়ে আনে। তাহলে আমরা কিভাবে বলি যে মানুষের তৈরি এই ক্ষণস্থায়ী পরিবর্তন প্রকৃতির চিরস্থায়ী নতুন প্রজাতি সৃষ্টির নির্ভরযোগ্য মডেল? ডারউইন নিজেই কিন্তু এই রিভার্সনের সার্বজনীনতাকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি বলেছেন, এই দাবিটি যতটা জোরালোভাবে করা হয়, এর পেছনে চাক্ষুষ প্রমাণ ততটা নেই। আমাদের অনেক গৃহপালিত প্রাণীর আদি পূর্বপুরুষ যে ঠিক দেখতে কেমন ছিল সেটাই আমরা নিশ্চিতভাবে জানি না। সেটা ঠিক, কিন্তু তাহলে তারা আদিরূপে ফিরছে কিনা সেটা বৈজ্ঞানিকভাবে মাপা হবে কিভাবে? তবে তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে রিভার্সন ঘটে এবং আপনার বাঁধাকপির উদাহরণটাই সঠিক, তবুও আমি আপনাকে একটা গভীর বিশ্লেষণমূলক প্রশ্ন করতে চাই। অবশ্যই, বলুন। আপনি বলছেন গৃহপালিত জীবের বন্য পরিবেশে টিকতে না পারা বা আদিরূপে ফিরে যাওয়াটা কৃত্রিম নির্বাচনের দুর্বলতা বা ক্ষণস্থায়িত্ব প্রমাণ করে, কিন্তু আমি এটাকে ম্যালথাসের তত্ত্বের এবং প্রাকৃতিক নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখি। সবচেয়ে বড় প্রমাণ কিভাবে? এ নিলে প্রকৃতি যে তার কঠোর নিয়মে ওই উন্নত বাঁধাকপিকে বাতিল করে দেয় এবং শুধুমাত্র সেই বৈশিষ্ট্যগুলোকেই টিকিয়ে রাখে যা ওই অনুর্বর কঠিন পরিবেশে বাঁচার উপযোগী, এটি কি ন্যাচারাল সিলেকশনেরই সবচেয়ে বড় নিদর্শন নয়?
রিভার্সন বা আদিরূপে ফেরা কি প্রমাণ করে না যে প্রাকৃতিক নির্বাচন একটা সার্বক্ষণিক পাহারাদারের মতো কাজ করছে? যখনই কৃত্রিম দেওয়াল ভেঙে যায়, প্রকৃতি তার নিজস্ব সিলেকশন পুনরায় চালু করে এবং অযোগ্যকে মুহূর্তের মধ্যে ছেঁটে ফেলে। আমি আপনার এই দৃষ্টিভঙ্গিটার সত্যি প্রশংসা করছি। মানে আপনি বলতে চাইছেন প্রকৃতি তার নিজস্ব ছাঁকনি দিয়ে দুর্বলদের ছেঁকে ফেলে, আর রিভার্সন হল সেই ছাঁকনিরই একটা রূপ। একদম তাই। মানুষের সুরক্ষা সরে গেলেই ম্যালথাসের সংগ্রাম শুরু হয়ে যায়। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনার এই চমৎকার যুক্তির ভেতরেই তো আমার মূল বক্তব্যের সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, যদি প্রকৃতি মানুষের তৈরি করা ভ্যারিয়েশনগুলোকে বাতিলই করে দেয়, তবে মানুষ যা তৈরি করছে তা তো প্রকৃতির চোখে যোগ্য বা ফেটিস্ট নয়। মানুষ নির্বাচন করছে সম্পূর্ণ নিজের প্রয়োজনে, যেমন আমাদের দরকার বেশি মাংস, বেশি দুধ বা কবুতরের সুন্দর পালক। আর প্রকৃতি নির্বাচন করছে জীবের নিজের বেঁচে থাকার প্রয়োজনে, যেমন দ্রুত দৌড়ানো, শিকার ধরতে পারা বা পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করা। পারপাসটা আলাদা। এই দুই নির্বাচনের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। মানুষ এমন সব বৈশিষ্ট্য পুঞ্জীভূত করে যা জীবের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে, আর প্রকৃতি কেবল সেই বৈশিষ্ট্যগুলোই খোঁজে যা জীবন রক্ষাকারী। সুতরাং যে প্রক্রিয়া এমন সব প্রাণী তৈরি করে যা প্রকৃতি নিজেই বাতিল করে দেয়, সেই প্রক্রিয়াকে প্রকৃতির সিলেকশনের মডেল বলাটা কি মৌলিকভাবে একটি স্ববিরোধী অবস্থান হয়ে যাচ্ছে না? আমি মনে করি আপনি উদ্দেশ্য এবং মেকানিজমের মধ্যে একটু পার্থক্য করতে মিস করছেন। হ্যাঁ, নির্বাচনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন হতে পারে। মানুষের দরকার গরুর দুধ, আর প্রকৃতির দরকার বাছুরের টিকে থাকার ক্ষমতা। কিন্তু পরিবর্তনের মেকানিজম বা প্রক্রিয়া, যেমন জীবের মধ্যে ভ্যারিয়েশন তৈরি হওয়া, সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়া এবং কোনো একটা সিলেকশন প্রেশারের কারণে নির্দিষ্ট বৈশিষ্ট্যের টিকে থাকা, এই মেকানিজমটা কিন্তু হুবহু এক। আচ্ছা। ডারউইন কিন্তু এ কারণেই ব্রিডারদের বা প্রজননবিদদের কাজের এত প্রশংসা করেছেন। ডক্টর প্রসপার লুকাসের কথা ডারউইন তার বইয়ে উল্লেখ করেছেন, যিনি খুব চমৎকারভাবে বলেছিলেন যে সমজাতীয় থেকে সমজাতীয়র জন্ম হয়, এটাই হলো বংশগতির মূল নিয়ম। আমরা যদি দেখি যে মানুষের সিলেকশন মাত্র কয়েক শতকের মধ্যে বিশাল ভারী কাঠ হর্স এবং ছিপছিপে দ্রুতগামী রেস হর্সের মধ্যে এত বড় পার্থক্য তৈরি করতে পারে, তবে কোটি কোটি বছরের প্রাকৃতিক সিলেকশন কতটা বিশাল বৈচিত্র্য তৈরি করতে পারে সেটা অনুধাবন করার জন্য গৃহপালন ছাড়া আমাদের আর কি টুলস আছে? মেকানিজম তো একই। আমি অস্বীকার করছি না যে গৃহপালন আমাদের পরিবর্তনের মেকানিজম বা জীবের জেনেটিক প্লাস্টিসিটি বুঝতে সাহায্য করে। এটি অবশ্যই বিজ্ঞানের জন্য একটি অমূল্য তথ্য ভাণ্ডার। কিন্তু যখন আপনি একটা নিখুঁত মডেল হিসেবের কথা বলবেন, তখন এর সীমাবদ্ধতাগুলো স্বীকার করাটা সমানভাবে জরুরি। তা তো বটে। ডারউইন অত্যন্ত সৎ এবং বিনয়ী একজন বিজ্ঞানী ছিলেন। তিনি নিজেই এই অধ্যায়ের উপসংহারে বলেছেন যে বংশগতির নিয়ম বা লজ অফ ইনহেরিটেন্স আমাদের কাছে এখনও বহুলাংশে অজানা। কেন কোনো বৈশিষ্ট্য এক প্রজন্মে প্রকাশ পায় আর অন্য প্রজন্মে লুকিয়ে থাকে? কেন কোনো বৈশিষ্ট্য শুধু পুরুষ প্রাণীতে দেখা যায়, আবার কোনোটা শুধু নারীতে? এই প্রশ্নগুলোর উত্তর ডারউইনের সময়েও অজানা ছিল, এবং আজও জিনতত্ত্বের অনেক কিছুই আমাদের কাছে রহস্যময়। একদম। গৃহপালন হয়তো আমাদের পরিবর্তনের গতি বুঝতে সাহায্য করে, কিন্তু প্রকৃতির অসীম জটিলতা, নির্মমতা ও পারফেকশনের কাছে এটি খুবই অসম্পূর্ণ, কৃত্রিম এবং বিকৃত একটি স্কেচ মাত্র। একে সেফেস্ট ক্লু বলাটা আমার কাছে একটু অতিশয়োক্তি মনে হয়। আমি আপনার এই শেষ কথাটার সাথে পুরোপুরি একমত পোষণ করতে পারি। ডারউইনের নিজের বিনয়ে আমাদের সবার জন্যই শিক্ষণীয়। তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই সব পরিবর্তন এবং বংশগতির পেছনের আসল কারণগুলো আজও এক গভীর রহস্যে ঘেরা। আমি মনে করি আমাদের আলোচনা আজ একটি খুব চমৎকার বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্বে এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা দুজনেই ডারউইনের পর্যবেক্ষণের ভিন্ন ভিন্ন দিকের উপর আলো ফেলার চেষ্টা করেছি। ঠিক বলেছেন। আমার অবস্থান এখনও পরিষ্কার। মানব নিয়ন্ত্রিত নির্বাচন বা গৃহপালন হয়তো শতভাগ নিখুঁত নয়, কিন্তু এটি হল প্রকৃতির একটি ক্ষুদ্র সংস্করণ বা মাইক্রোকজম। এটি আমাদের চোখের সামনে প্রমাণ করে যে বংশ পরম্পরায় ছোট ছোট পরিবর্তন কিভাবে জমা হয়ে একসময় বড় আকার ধারণ করে। আমরা হয়তো ল্যাবরেটরিতে বসে কোটি বছরের বিবর্তন দেখতে পারি না, কিন্তু কৃষকের খামার আমাদের সেই মেকানিজমের সবচেয়ে শক্তিশালী চাক্ষুষ প্রমাণ দেয়।
আর আমার দিক থেকে আমি এই আলোচনার উপসংহারে শুধু এটাই যোগ করতে চাই যে কৃষকের খামার কখনোই বিস্তীর্ণ অরণ্য বা মহাসাগরের জটিল বাস্তুতন্ত্রের সমতুল্য হতে পারে না। আমি স্বীকার করছি যে ডারউইন অত্যন্ত যুক্তিভাবেই গৃহপালনের উদাহরণ দিয়ে তার তত্ত্বের ভিত গড়েছেন এবং এটি বিজ্ঞানের ইতিহাসে একটি মাস্টার স্ট্রোক। কিন্তু খাদ্যের আধিক্য, প্রজননের ওপর কৃত্রিম নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক লড়াইয়ের অনুপস্থিতি জীবের মধ্যে যে বিকৃতি নিয়ে আসে তা প্রাকৃতিক বিবর্তনের সরাসরি প্রতিচ্ছবি নয়। প্রকৃতি মানুষের চেয়ে অনেক বেশি নির্মম, কিন্তু একই সাথে অনেক বেশি নিখুঁত। আমাদের আজকের এই আলোচনা প্রমাণ করে যে বিজ্ঞান কোনো স্থির বা আবদ্ধ বিষয় নয়, বরং এটি নিরন্তর প্রশ্ন করার একটি প্রক্রিয়া। এই বুদ্ধিভিত্তিক আলোচনা কেবল তো শুরু। আমি আমাদের শ্রোতাদের আহ্বান জানাবো, আপনারা নিজেরা চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস বইটি হাতে নিন। বিশেষ করে এই প্রথম অধ্যায়টি অর্থাৎ ভ্যারিয়েশন আন্ডার ডোমেস্টিকেশন মনোযোগ দিয়ে পড়ুন এবং আমাদের এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে নিজেদের উপসংহার টানার চেষ্টা করুন। বা আস্ত এমন সাদাকালো ছবি দেখায়, ডারউইনের বিবর্তনবিদ্যা আসলে সেরকম কোনো সাদাকালোর নিশ্চয়তা আমাদের দেয় না। এটি বরং এমন এক বিস্তীর্ণ ও ঘোলাটে ক্যানভাস, যেখানে মানুষের খামারে কৃত্রিমতা আর বন্য প্রকৃতির নির্মল লড়াইয়ের তুলনামূলক রঙের আঁচড়গুলো মিলে জীবনের এক অসীম বৈচিত্র্যময় ছবি তৈরি করে। এই ডায়াগনস্টিক ঘোলা জল হয়তো এক্সরের মতো নিখুঁত নয়, কিন্তু জীবনের প্রকৃত রহস্য লুকিয়ে আছে এই অস্পষ্টতার মাঝেই। আমাদের শুধু চোখ মেলে সেই ছবির পেছনের নিয়মগুলো খুঁজতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।